আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আপনারা থাম্বনেলে দেখেছেন হয়তো যে আমি লিখেছি যে শেখ হাসিনাই জিতেছে। আপনারা অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে, অনেকক্ষণ হয়তো বলছেন গুজববাজ, অনেকেই হয়তো বলছেন, গালিও দিচ্ছেন মনে মনে। আমি কিছুই মনে করছি না। তার কারণ কি জানেন? আমি আওয়ামী লীগের দালাল ভাই। আমি এত বড় দালাল যে আমি বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার বাহিরে আমি আর কিছু বুঝি না। সুতরাং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো কিছু সম্ভব এটা আমি বিশ্বাস করি না। যেই নির্বাচন হয়েছে সেটা আমি যখন আপনাদেরকে বলেছি যে নির্বাচন হবে না, সেই নির্বাচন আজকে দেখেছেন আপনারা। নির্বাচনের অবস্থা দেখেছেন। এতদিন বলা হতো আমরা দিনের ভোট রাতে করি। ঠিক আছে ভাই, মাইনা নিলাম। ধরেন আজকের ভোট, আজকে দিনের যে ভোট, আমরা রাতে ভোট মারছি। ওকে, আমি মানিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আজকে ওনারা যেই তথাকথিত নির্বাচনটা করেছেন, ওটা কি করেছেন ভাই? গত 1 মাস ধরে ওনারা কারচুপি তো করছেন। এই যে বিদেশি ভোট, অমুক ভোট, পোস্টাল ভোটের একটা কারচুপি করছেন। আর সাথে সাথে গতকাল আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, লাইলাতুল মাগরিবের আগেই ওনারা ভোট কাস্টিং খতম করে দিয়েছেন। আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে দেখানোর কিছুই নেই, ফেসবুকে আপনারাই দেখেছেন বিভিন্ন জায়গায়, কোথাও আপনার 200-500 লোকের লাইন দেখেন নাই। এমনও কিছু ছবি আছে, এমনও কিছু ভিডিও আছে, মাইকিং করে ডাকছে যে বাইরে মানুষ নাই, ভোট কেন্দ্রে মানুষ নাই, আপনারা আসেন। হ্যাঁ, সেই ভিডিওটা যদি দেখতে চান, আমি আপনাদেরকে এক্ষুনি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেটা দেখাতে পারবো। পুরুষ ভোটার কেন্দ্র ফাঁকা, এই সময় কাজে লাগান, সবাই চলে আসেন দ্রুত। তো এই যখন অবস্থা, তখন ওনারা কি করলেন? ওনারা বললেন যে নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খবর যে 48% ভোট কাস্টিং হয়েছে। এখন আপনাদের একটা কথা বলি, দিনের 11:30টায় প্রথম ঘোষণা দেওয়া হলো যে 16%, 16.6%, 14.9% ভোট কাস্টিং হয়েছে। নয় তো না, 14.96%, সরি হ্যাঁ, কারণ সারা রাত ঘুমাইনি, এখনো ঘুমাইনি। সুতরাং ওনারা বললেন যে 14.96% ভোট কাস্টিং হয়েছে দিনের 11:30 পর্যন্ত। 12:30টার সময় হঠাৎ করে এসে বললেন কি 32%-এর উপরে ওনাদের ভোট কাস্টিং হয়েছে। ভাই, এই 17-18% ভোট 1 ঘন্টায়, যেইখানে আপনার 7:30 থেকে 8:30, 9:30, 10:30, 11:30, 4 ঘন্টায় কাস্টিং হয় মাত্র 15%ই ধরে নিলাম। এর পরবর্তী 1 ঘন্টাতে 17% কাস্টিং হয়। এটা কি বিশ্বাস করেন ভাই? এটা কি রকেট সায়েন্স? এই জিনিসটা বুঝতে কি আমাদের রকেট সায়েন্সের দরকার হয়? রকেট সায়েন্সের দরকার হয় না। এখন বিভিন্ন প্রার্থী, বিভিন্ন লোকজন যখন টিভির সামনে এসে বলছেন যে হ্যাঁ একটা বৃহৎ দল নাই, এটা বোঝা যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি। আমি এক জামাত আমিরকে ফোন দিয়া বললাম, কি ভাইজান কেমন লাগছে, ভোট কেমন করলেন? প্রথমে খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বললাম যে ভাই একটু ঠান্ডা হন প্লিজ, একটু একটা ইনফরমেশন দেন আমাকে। তো উনি আস্তে আস্তে বলে যে ভাই আপনি তো সবসময় খোঁচায় কথা কন, তাই না, বেশ তো কনফার্ম ভাই। এখন আপনি বলেন যে ভোট কত পার্সেন্ট পড়ছে। ও কয় যে ভাই আমাদের বাধা, জামাত নেতা উনি, কয় যে আমাদের বাধা ভোট 20%, টোটাল 20% পড়ছে। আসলে আপনি যদি সারা বাংলাদেশে হিসাব করতে চান, এই 20% ভোটই পড়ছে, তার থেকে 1% ভোটও বেশি পড়ে নাই। এটা জামাতের এক আমিরের কথা। তার মানে বুঝেন। তাই বললাম যে ভাই তাহলে আর বিএনপির ভোট কই গেল? কয় যে ভাই ওদের কি কে দিব, ও গুন্ডা পান্ডাদের কে দিব। আমি কই তার মানে তো 80% আওয়ামী লীগের নাকি? ওনা না করে বলে যে আসলে আওয়ামী লীগ না থাকার কারণে, আর যেইভাবে আপনারা চালাইছেন গান মান বানাইয়া ভাই, কয় তাতে মানুষ আর ঘর থেকে বাইরে নেই। আমি কি যে হ্যাঁ, আর গতকাল রাতে আপনারা যেইভাবে মারামারি শুরু করছেন, তাতে মানুষ আর কি বাইরেও আপনাদের যে ঘৃণা করে এটা বুঝেন। চুপ হয়ে রয়েছে। তো আজকে সারাদিনের যে ভোট কেন্দ্রের অবস্থা আপনারাও দেখছেন, আমিও দেখছি, সারা বিশ্বই দেখে আছে।
তাতে দেখলেন এখন সরকার হয়তো ডিক্লেয়ার দিবে। দেখেন ওই যে সরকারের আরেক উপদেষ্টা গত 2 দিন আগে বলছিল 50 থেকে 56% ভোট কাস্ট হবে, ওদের টার্গেট হচ্ছে ওটা। আর পুরো সরকারি ব্যবস্থাটার টার্গেট হচ্ছে যে 50-56% ভোট কোনো মতো আইনা হইল, কিছু না হোক 50% হইলেও আইনা যাতে হ্যাঁ ভোট জিতে, এইটার চেষ্টা। এই কারণে এই ভোট বাড়ানো হইল। এখন ওনারা কিছুক্ষণ আগে বললেন যে 48%। আচ্ছা ধরলাম 50%ই যদি ভোট কাস্টিং করেন, ধৈরেই নিলাম যে একদম ফেয়ার ইলেকশন, সবাই গেছে, 50% ভোট, 32টা দল মিলা 50%, তাহলে একক আওয়ামী লীগের ভোট কত ভাই? বাকি 50%। তো আপনি 50% লোকের বাইরে রেখা একটা অবৈধ নির্বাচন করবেন, আর সেই নির্বাচনকে আমি কমু যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে, সারা পৃথিবী মানবে না। এখন সবাই ক্যালকুলেটারে হিসাব নিয়ে বসবে যে ওই যে 7:30টা থেকে 11:30 পর্যন্ত 14.96% ভোট, আর ঠিক তার 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, 12:30, এগুলো আমার কথা না, এগুলো আপনার পত্রপত্রিকা খুললেই পাবেন। 1 ঘন্টার ভেতরে উঠে গেল আরো 32.4% ভোট। ক্যান ইমাজিন ভাই? আপনি ইমাজিন করতে পারেন? তাহলে এই 17-18% ভোট 1 ঘন্টায়। আবার সেই সময় আপনার মাইক দিয়ে ডাকতেছেন, ভাই ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। মনে হইলে কি জানেন, পুরান কাপড় চোপড় ব্যস্ত আছে বা মাছ বাজারে মাছ বেচে, এই চায়া চায়া লো, বাইচা বাইচা লো, টোকায় টোকায় লো, এই অবস্থা। তারপরে তো সিল মারার অবস্থা দেখছেন, বিভিন্নভাবে সিল মারার অবস্থা দেখছেন কিভাবে। কই ভাই, আওয়ামী লীগ আমলে তো বলো ব্যাপক লুটপাট হইল। এর তো এত ভিডিও হয় নাই যত ভিডিও এই মুহূর্তে আপনারা আমাদেরকে, যত ভিডিও আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তো আমরা আপনাদের অবস্থা দেখলাম, ভোট দেখলাম। তো এখন এর পরে আমরা দেখি, আর এদিকে আবার ডারবিন নাসির কি ঘোষণা দিয়েছে তা তো জান। 5 ঘন্টা আগে উনি বলেছেন উনি ভোটে জিতুক চাই না জিতুক, বিএনপিকে ওনারা দেশ ছাড়া করবে, ধ্বংস করে ছাড়বে। এখন আমরা খেলা মাত্র শুরু, পিকচার আভি শুরু হুয়ায়। তো একটু আমরা বসে বসে আরো পপকর্ন নিয়ে দেখি আজকে এই যে ভোট গণনার পরপর থেকে কি শুরু হয়, 2-1 দিন কি ঘটে। আওয়ামী লীগের খেলা আগামী সপ্তাহ থেকেই খেলি না হলে আমরা। তো সেই পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কন্টিনিউয়াসলি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনারা চিন্তা করছেন হঠাৎ করে আমি এটা কি বললাম, যে সেফ এক্সিট ডিল, জামাত ক্ষমতার পথে। জি, এটাই আসলে সত্য। যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা ঘটনাটা বুঝে যাবেন। যুদ্ধাপরাধী দল জামাতে ইসলাম তারা নিষিদ্ধ ছিল, তাদের প্রতীকও ছিল না, এটা হাইকোর্টের রায়, কোনো অর্ডিন্যান্সে না। এরপরও 5ই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকেছিল, তাদের আমিরের সাথে 3 তারিখ রাতে কথা বলেছিল। 4 তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে, কিন্তু 3 তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে। এবং উনি প্রথম বক্তৃতায় উনি 2 বার আমিরে জামাতের কথা বলেছিল, মনে আছে নিশ্চয় আপনাদের। এখন তাদেরকে এনেছে মূলধারা রাজনীতিতে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, যে 5ই আগস্টের পরে খালেদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল। উনি তো হসপিটালেই ছিলেন আগে থেকেও, জামিনও ছিলেন, কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, বাসায় ছিলেন। এরপরে জানুয়ারি মাসে ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন, লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন, লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে। কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না।
না কোনো জনসমাবেশে এসেছেন, না কোনো ভার্চুয়ালি কোনো মিটিংয়ে যোগ দিয়েছেন, কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি। ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল, মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন, কোনো কথা বললেন না, আমরা করতেছি। আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে, ইলু সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাই দিয়ে গেছেন। এরপরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত, এনসিপি এবং বিএনপি দিয়ে কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ টাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় না, ওনারা মানে কোনো মতে একটা নির্বাচন করবেন। নির্বাচন করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাতি ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া, এনসিপি জামাতকে। এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া, এটা আবার কি? এটা হচ্ছে দেখেন, ওনাদের এই জিনিসটা, এই থিমটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে। পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই, ওরা পেছনে আছে, কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা, অন্য দল আসছে, এই দল গেছে গা, তো ওই দল আসছে, কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী কোথাও নেই, মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি। সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে, যত পয়সা যত যাই কিছু বাজেটের 70% পাকিস্তান সেনাবাহিনী খায়। তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে, সেটা 5ই আগস্টের পর থেকে। তা নাহলে আপনি একটা জিনিস দেখেন, আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে, আমাদের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত। পাকিস্তান আসছে যাচ্ছে, ওনারা আসছে যাচ্ছে, সব কিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। এবং এই মুহূর্তে যেটা চলছে আবার, সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে, যে পাকিস্তান এবং বাংলাদেশের কারেন্সি একটাই হবে, এইটারও নাকি চেষ্টা চলছে। যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এই দৈন্য দশায় নেওয়া হচ্ছে, যাতে পাবলিক না বলে যে এইটা কি হলো। তা এই যখন সব অবস্থা, এরই মধ্যে বিএনপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না। বিএনপি যদি বুঝতে পারতো, আপনি দেখেন গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা 40 জন, তার মধ্যে 30 থেকে 32 জনই আছে বিএনপির। গত 2 সপ্তাহে বা গতকালকেও যদি চিন্তা করেন, এই 2-3 সপ্তাহে আপনার 4 জন মারা গেছে বিএনপির। এক ছেলে তো চিটংয়ে বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়, পরে মৃত অবস্থায় ফেরত দেয়। এরপর চুয়াডাঙ্গে আরেকটা ছেলে, গতকাল রাতের আরেকটা ছেলে, সবই সেনাবাহিনীর হাতে অবৈধভাবে তুলে নিয়ে হত্যা। এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী, বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী, এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, কারণ ভয়ে আছে বিএনপি। আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে 100 কতজন, এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে 3,000 আওয়ামী লীগ নেতাকর্মী। তা আওয়ামী লীগ তো ক্ষমতায় নেয়, আওয়ামী লীগের রাখেই নেয়, আওয়ামী লীগের ফুল কোণঠাসা করে দিছে। কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার 32 জন, এবং গত 2 সপ্তাহে 3 জন, এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেনি। তা হচ্ছে আসলে মূলত তারেকের সমস্যা ছিল যে সেনাপ্রধানই তাকে আসতে দিতে চাইতেছিল না। ওই যে সবাই বলতেছি, যারা ওই সময় তারেককে মেরেছিল তারা হয়তো এখন কেউ কেউ মেজর, কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে, তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব। এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে 30-40-50 জন যা মারা গেল বিএনপির, এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে। এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন, বিভিন্নভাবে উনি দেশ ত্যাগে উৎসাহিত করেছেন, দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন, এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে। কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন, ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন 3, 4, 5 তারিখে। সেনাপ্রধান এত কিছু, এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন, তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে। আর জামাত
যদি ক্ষমতায় আসে তাহলে এটা ডিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনুসও 30 জন, ইউনিসের এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তারা এবং কিছু সচিব, কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা, আইজিপি, ডিআইজি, এগুলো ছাড়াও আরও কিছু লোকসহ মানে ইউনুসীয় গংয়ের 30 জন সরাসরি সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এবং সেনাবাহিনীও যে চাচ্ছে জামাতকে দিতে, তার কিছু নজির আপনারা হয়তো ছোটোখাটো করে দেখছেন। আমি এই মুহূর্তে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটাতে দেখেন। কত নম্বর এখন? চট্টগ্রাম 3 না? আমি ইয়াতে আসি হ্যাঁ, লিখতেছি। আমাদের দিকে ওইটাই দেখতে হবে। হ্যাঁ? তারিখ লিখে নিন, আমার কলমে আমার লিখে দিতে তারিখ। তারিখ এখন দিতে না 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 দেখবেন না বিচের পরে তারিখ এই ভিডিওটাতে দেখলেন, এখানে হচ্ছে কি যে জামাত যেই সব ভোট সারা পৃথিবীব্যাপী বাঙালিদেরকে যেই ব্যালট ভোটের কথা বলা হচ্ছে, পোস্টাল ভোটের কথা, ওগুলো কোনোটাই আপনার 100% বিলি হয়নি। ওগুলো ম্যাক্সিমামই জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে, ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি 300 করে 3000 করেও ভোট হয়, এটা কিন্তু বিশাল ভোট। আবার জামাত কি করেছে, ঢাকার 20টা আসন, সবাই বলতেছে 20টা আসন, 20টা আসন না, সারা বাংলাদেশে 190টা আসনে ওরা যেই ভোটের ব্যবধান মানে 5 থেকে 7,000 যে ভোটের ব্যবধান আছে, এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে, মানে যাতে একদম কম্পিটিশন থাকে। এরপর আছে এই 3000 করে ভোট, পোস্টাল ভোটগুলো, এগুলো যে জামাতের ফেভারে যাবে, এনসিপির ফেভারে যাবে, এবং তারাই আসলে সরকার গঠন করবে। এবং এই সরকার গঠন করেই তারা সেফ এক্সিটে ওনারা চলে যাবে। আবার এদিকে সেনাবাহিনী কি বলছে, যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিসাইডিং অফিসারের নির্দেশ ছাড়াই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে। তার মানে বুঝেন, ভোট কেন্দ্রে ঢুকে কিন্তু সাইজ করে দিব, সেনাবাহিনী দাঁড়ায় থাকবো, ব্যালট মারবো, 30%, 35%, 40% ভোট কাস্টিং হয়েছে, সব জামাতে পাইছে। এটা হচ্ছে তাদের মূল প্ল্যান। এখন জামাতরা আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থির পরিস্থিতি থাকবে, বিএনপি আন্দোলনে যাবে, বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে, জামাতরে নামাইতে হবে। এই অস্থিতিশীল পরিস্থিতি যত দিন, যত মাস, যত বছর চলবে, সেনাবাহিনীর জন্য ততদিন সুবিধা, কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে। আর ভারত যুদ্ধ তো আছেই, এই ভারত আক্রমণ করছে, এই ভারতের ইয়ে লাগাও, এই ভারতকে মারো, যার কারণে সেনাবাহিনী কিন্তু হাতিকে মারাইছে। জামাত তো আছেই, জামাতের শুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে। আরও 2-4-10টা মরবে, আরও অনেক মরবে, দেখবেন। এগুলো সব কিছু সেনাবাহিনী জানে। এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা, খুন, গুণ হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই। তার কারণ হচ্ছে সেনাবাহিনী চায় অবস্থা এরকম থাকুক, জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক, এতেই সেনাবাহিনীর সুবিধা। এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান, সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ অস্থিতিশীল থাকবে, ওদের লাভ। জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা, ডাক্তার ইউনূসের হচ্ছে কোনো মতে দিয়ে ইলেকশন একটা করে সেফ এক্সিট নিয়ে ওনার 30 জন নিয়ে উনি চলে যাওয়া, যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে। যদি দৈবিক কোনো কিছু না হয়ে যায়, যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে, তাহলে এই নির্বাচন 12 তারিখে হয়ে যাবে। এবং লিখে রাখেন, জামাতই ক্ষমতায় আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।